বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন, যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া। তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যে ঘোষণা দিয়েছেন, ডক্টর ইউনূস সরকারের প্রতি তাদের ন্যূনতম আর আস্থা নাই। নিশ্চিতভাবেই ভারত প্রয়োজনে বাংলাদেশের সাথে সরাসরি সংঘাতে জড়াবে। কয়েকদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক একই রকম পরিস্থিতি বাংলাদেশের সাথে তৈরি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনূসের মান, সম্মান, ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে। তারেক রহমান বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। নমস্কার, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই ভিডিওগুলো হতে চলেছে খুবই এই রাজনীতি পলিটিক্স নিয়ে বাংলাদেশের যে এখন বর্তমান ইতিহাস চলছে সেই তার উপরের ভিডিও ব্যাখ্যা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে যে ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এর ইঙ্গিত কোন দিকে করছে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন যে আসলে আওয়ামী লীগ আর আপনার যে বিএনপি পার্টি আছে প্লাস ছাত্র যে দল আছে সরকারের বিরুদ্ধে, বা এই সরকারের থাকা বা না থাকা কীরকম বর্তমান পলিটিক্স চলবে বা আমাদের বাংলাদেশে চলতে পারে। তো বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমি রেখেছি। তো যে ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো চলুন বেশি না কথা বলে আপনাদের জন্য ভিডিওগুলো আমি রাখছি। চলুন ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আদেও বাংলাদেশের ভবিষ্যৎ কী, আর ভবিষ্যৎ কার হাতে, ভবিষ্যৎ কীরকম ভাব বাংলাদেশের আগামী দিনে যাবে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওগুলো আপনারা ভালোভাবে বেশি স্কিপ না করে বেশি না টেনে ভিডিওগুলোকে পুরো দেখতে থাকুন আর ভিডিওগুলোকে বুঝতে থাকুন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব, সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এবং যেহেতু আরটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম, সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে তুমুল আলোচিত ইস্যু করিডর, সে সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি। এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে, আবার যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনা প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে দ্বন্দ্ব, সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে। এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব। তার আগে সেখানে কি বলা হয়েছে, আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান সাংবিধানিক ফাঁকফোকর বিবেচনা করছেন। এসব রিপোর্ট এবং নিবন্ধে দাবি করা হয়েছে যে যদি ইউনূসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয়, তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন, যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে। এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে তুলে ধরা হয়েছে। এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আরটি যেটা বলছে রাশিয়ার গণমাধ্যম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ, সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে। আরটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে। ডক্টর ইউনূস বারবার বলছেন যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছেন না। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, এটি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব, কোনো অনির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এবং করিডোর ইস্যুতে যেটি তিনি মন্তব্য করেছেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থায় করিডোর নয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না। এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে। এখন প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে যেটি দাবি করা হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব, সেজন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী। প্রথমেই বলে নিই, একথা সত্য, ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম চূড়ান্ত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। অবশ্যই আমরা এর সঙ্গে একমত এবং আমি নিজেও অনেকবার এই প্রসঙ্গে বলেছি। কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা সেনাবাহিনী সম্পর্কে ক্রমাগতভাবে যে বিদ্বেষ ছড়াচ্ছেন, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, সেগুলোকে মিথ্যা, প্রশ্নই ওঠে না। সেগুলো সম্পর্কে তো আমরা জানি। তাহলে এই যে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং সরকারের মধ্যকার যে দ্বন্দ্ব সৃষ্টি করা, তার জন্য কি শুধু ভারতীয় গণমাধ্যম দায়ী? আপনারা সব জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিই। আসিম মাহমুদ সজীব ভুঁইয়া গত কয়েকদিন আগে একটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বললেন যে সেনাপ্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না, তার নামে একাধিক মামলা রয়েছে, কিভাবে মামলার অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান, সেসব কথা তিনি বলেছেন নাকি, এটি আসিম মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে, তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। এই যে সন্দেহের দানা তৈরি করা, সন্দেহের বীজ বপন করা, কারা করছে এটি? তারপর সেনাপ্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতারা হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সাজিদ সালামরা যেই হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে আসছে, সেগুলো আমরা জানি, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগতভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছেন, উত্তরপাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন, সেগুলো আমরা জানি। যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন 21শে মে অফিসার্স অ্যাড্রেসে, সে বিষয়েও সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলাতে আহ্বান জানালেন, এক ধরনের সতর্কতা জারি করলেন। বিএনপির বড় একজন বিশিষ্ট নেতা তিনি তার মুখ থেকে পরিষ্কার করে দিয়েছে, যার ফলে দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনূসের মান, সম্মান, ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাপানে আছে। তো গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি কিছু বলেছেন নির্বাচন নিয়ে। অন্যদিকে আমরা এটাও জানি যে গতকাল দেশের মাটিতে বিএনপি ঢাকায় একটা বিশাল জনসমাবেশ করেছে, যেখানে তারেক রহমান থেকে শুরু করে আপনার বিএনপির সমস্ত বলিষ্ঠ নেতারা উপস্থিত ছিল। তো সেই জনসমাবেশ থেকে বিএনপি হুঙ্কার দিয়েছে, ভাই রীতিমতো হুঙ্কার, যে হতেই হবে। এতদিন যেটা বিএনপি বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, কাল একেবারে মারমার কাটকাট অবস্থা হয়ে গিয়েছে। অন্যদিকে জাপানে মোহাম্মদ ইউনূস সেই এক জায়গায় বসে রয়েছে। তো আসুন বিষয়টা আমরা একটু খোলসা করে পরিষ্কার করে বুঝি কে কি বলেছে। এবং আমি যেটা আগেই বলে আসছিলাম আপনাদেরকে, যে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে, বিএনপি আর এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারের পিছনে থাকা এনসিপি, এই 3 গোষ্ঠীর মধ্যে, এই 3 দলের মধ্যে, এই 3 রাজনৈতিক চেতনার মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ দেখা যাবে। মাঠ পর্যায়ে ব্যাপক একটা ক্যাচ্চাকাণ্ড শুরু হয়ে যাবে। তো সেই বিষয়টারই শুভারম্ভ বলতে পারেন, সেই বিষয়টারই একটা শুরুয়াত বলতে পারেন হয়ে গিয়েছে গতকালই। দর্শক জানেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বেলা 2টোর দিকে টোকিওতে পৌঁছেছেন এবং গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলছেন নির্বাচনের বিষয়ে, যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে, সেটার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবং পরবর্তীতে তার পরবর্তী কথায় তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। এখন তিনি যে কী সংস্কার করছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না, দেশের মানুষ কেউ জানে না কী সংস্কার হচ্ছে। না একটা রাস্তাঘাট হয়েছে, না দেশের একটা কোনো উন্নতির কোনো মডেল তৈরি হয়েছে, না শিক্ষা খাতে, না ব্যবসায়িক খাতে, না শিল্প খাতে, না সমাজ কল্যাণের দিক থেকে কোনো জায়গায় কোনো একটা কিছু করেছে আমরা কেউ দেখতে পাচ্ছি না। উনি শুধু জানেন কি সংস্কার হচ্ছে। তো উনি যে সংস্কার করছেন উনি জানেন এবং ওনার দলের ওই মুষ্টিময় লোকজনেরা জানেন। তো সেই সংস্কারটা এগিয়ে নিতে আগামী জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভালো করে লক্ষ্য করবেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সামনে তিনি শুরুতে বলছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু তার পরবর্তী কথাতেই তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ডিসেম্বরটা আসেনি, যে কোনো পরিস্থিতিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে, এখানে সরাসরি জুন এসে গিয়েছে। দর্শক এই বিষয়গুলো আমরা হয়তো একটা শব্দ কি আর হবে, একটা শব্দ এখানে বাদ দিয়ে বলেছেন না, বিষয়টা এরকম নয়। এই সমস্ত পরিবেশে এবং এই সমস্ত পদে থাকা মানুষদের প্রত্যেকটা শব্দের মিনিং থাকে, প্রত্যেকটা শব্দের মূল্য থাকে। তো আমাদেরকে বুঝতে হবে তিনি জাপানে বসে পুরোপুরি একটা
কথা বলেছে যে জুনের মধ্যেই নির্বাচন হবে, ডিসেম্বরে হবে না, জুনের মধ্যে আমরা পুরোপুরি নির্বাচন দেব, এরকম একটা আশ্বাস তিনি দিচ্ছে। অন্যদিকে আপনার আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ়তার সঙ্গে বলেছেন তারেক রহমান। গতকাল আপনার নয়াপল্টনে একটি সমাবেশ হয়েছে জানেন আপনারা সকলে, এবং এই সমাবেশ ঘিরে ঢাকায় প্রায় লাখো মানুষের জমায়েত হয়েছে সে জিনিসও জানেন, এবং এই কর্মসূচি কেন্দ্র করে যানজট দুর্ভোগে মানে ঢাকার একটা বড় অংশ গতকাল রীতিমতো অচল হয়ে পড়েছিল। বিএনপির 3 সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সমাবেশ হয়েছিল। তো ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এখন ভালো করে লক্ষ্য করবেন তারেক রহমান এখানে কি বলছে। তারেক রহমান বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। উমামা ফাতেমার প্রসঙ্গে আসি। তিনি লিখেছেন, তিনি যেটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে, আপনারা স্ক্রিনশটটা কালের কণ্ঠের নিউজ কার্ডটা দেখে নিতে পারেন, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরেছিল সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনের ট্যাগ দিতে আসে। গত 15 বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডাম দেখাতো। ছাত্র শিবির 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে, অর্থাৎ বিষাক্ত করে তুলেছে। ছাত্র শিবির নাকি গত 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির পরিবেশটাকে বিষাক্ত করে তুলেছে। তিনি একটা মারাত্মক অভিযোগ করেছেন যে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির লুকিয়েছিল। আমরা 5 আগস্টের পরে সেরকম দৃশ্য দেখেছি, ছাত্রলীগ করা অনেককেই বেরিয়ে এসে তারা ছাত্র শিবিরের নেতৃত্ব পেয়েছেন, এরকম দৃশ্য আমরা দেখেছি। একেবারে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা যখন ঘটতে দেখেছি তখন উমামা ফাতেমার এই কথাটাকে গুরুত্ব দিতেই হয়। কিন্তু উমামা ফাতেমা তিনি কি ভুলে গেছেন যে এনসিপির বহু নেতা ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিলেন এবং তারা বীর দর্পে ছাত্রলীগ করতেন। আমি যদি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের কথাই ধরি, তাহলে এখনও তো তার ফেসবুক ঘাঁটলে আওয়ামী লীগের আমলের নানা কর্মকাণ্ড আমরা দেখি। বঙ্গবন্ধুকে এত 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 তেল মেরে কথা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল মেরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, এরকম কর্মকাণ্ড তো আমরা দেখেছি এবং ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। এবং বলাই হয় যে ছাত্রলীগের প্রোডাক্ট হচ্ছে সার্জিস আলম। আন্দোলনের সময়ও ছাত্রলীগের সাবেক যে সভাপতি সাদ্দাম হোসেন, তার সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তার সঙ্গে মাথা নিচু করে খুবই ইনিয়ে বিনিয়ে বিনয়ের সঙ্গে কথা বলছেন, জি ভাই করছেন। ব্যাপারগুলো তো স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। শুধু তিনি না, আরও অনেককেই আমরা ছাত্রলীগ করতে দেখেছি এবং ছাত্রলীগ থেকে এসে এখন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের অস্তিত্ব রাখা যাবে না, মুজিববাদ থাকবে না, এই উপদেষ্টা মাহফুজ আলম, তার একাধিক ছবি প্রকাশিত হয়েছে। তিনি ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। সার্জিস আলম হলে থাকার জন্য তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন, এরকম স্টেটমেন্ট পর্যন্ত দিয়ে তার সেই কর্মকাণ্ডকে এক ধরনের বৈধতা দিতে চেষ্টা করেছেন। যখন এনসিপির ভেতরেই এরকম অনেকের অস্তিত্ব রয়েছে, তখন উমামা ফাতেমা শুধুমাত্র ছাত্র শিবিরকে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে এখন বিষাক্ত পরিবেশ তৈরি করছে, এরকম অভিযোগ দিচ্ছে। ব্যাপারটা কি একেবারে স্ববিরোধী হয়ে যায় না? এই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সরাসরি ঘোষণা করেছিলেন, অভিযোগ করেছিলেন যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকেছে, তখন থেকেই ব্যাপারটা কিন্তু আলোচিত ছিল যে ছাত্রলীগের মধ্যে অন্যরা ঢুকে পড়ে ছাত্রলীগকে একেবারে গ্রাস করে ফেলেছে এবং ছাত্রলীগের অবনতির মূল কারণটাও এই ছাত্রলীগ নিজেদের বিভিন্ন ভাই লীগ এবং বন লীগ, এই লীগ ওই লীগ বাড়াতে, নিজেদের অস্তিত্ব শো করতে নানা জনকে বাইরে থেকে এনে ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় দিয়েছে এবং ছাত্রলীগ একটা বড় সংগঠন এবং তারা বিভিন্ন নেতারা অনেক বড় বাহিনীর মালিক, এরকমটা জাহির করতে আমরা দেখেছি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকেও এরকম কর্মকাণ্ড করতে দেখেছি। কিন্তু উমামা ফাতেমা কি ভুলে গেলেন যে এনসিপির মধ্যেই এরকম অনেকে লুকিয়ে রয়েছেন, শুধুমাত্র শিবিরকে তিনি দোষারোপ করছেন। আবার অন্যদিকে দেখছি সঙ্গীত শিল্পী শায়ান, তিনি যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় খুবই গরম কথা বলেছেন, আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন, রাস্তায় নেমেছেন, গান গেয়েছেন, তিনি এখন সরাসরি বলছেন যে এনসিপিকে তিনি পরিত্যাগ করলেন, সাথে জামাত ইসলামকেও পরিত্যাগ করলেন এবং এনসিপি জামাত এদেরকে কখনোই আর তিনি ভোট দেবেন না, এই প্রসঙ্গ উল্লেখ করলেন। তার স্ক্রিনশট এবং পত্রিকার নিউজের ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন যে তিনি কি বলছেন। তিনি যা বলছেন সেগুলো আসলে পুরোটা পড়তে চায় না, আপনারা শায়ানের এই স্ক্রিনশট থেকে কিংবা শায়ানের ওয়ালে গিয়ে দেখে নিতে পারেন। তিনি মূলত ৭১-এর কথা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে এবং সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একজনকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে আপিল বিভাগ থেকে বেকসুর খালাস দেওয়ার পরে আদালতের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই খালাস দেওয়ার পরে এনসিপি যখন খুবই নগ্নভাবে সেটার পক্ষে অবস্থান করেছে, এনসিপির নেতারা নানাভাবে তার পক্ষে অবস্থান করছে এবং সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে অমুক বেঁচে থাকলেও আজকে এভাবে বেরিয়ে আসতে পারতেন। আমি সেই নামগুলো বলতে চাই না, কারণ আমি চাই না আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট তৈরি হোক। কিন্তু এনসিপি নেতারা সেটা করছেন। এনসিপির
সদস্য সচিব সরাসরি এই আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন এবং জামাতের অবস্থানকে স্বাগত জানিয়েছেন। এই কর্মকাণ্ডের মূলত সায়ান সমালোচনা করেছেন এবং একাত্তরের যুদ্ধাপরাধ এই ব্যাপারগুলোর যারা বিরোধিতা করছে তাদের সঙ্গে কোনোভাবেই আপোষ করতে চান না তিনি, তাদের সঙ্গ ত্যাগ করলেন এবং তাদেরকে আগামী ভোটে কোনোভাবেই ভোট দিতে চান না। এই প্রশ্নও করেছেন যে তোমরা এই কর্মকাণ্ডকে সমর্থন করবে, এই কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাবে, লোকলজ্জার ভয়ে অন্তত মুখ লুকিয়ে চুপ থাকলেও পারতে, কিন্তু চুপ না থেকে গলায় সুরে সুর মিলাবে, অথচ আবার তোমরা এসে ভোট চাইবে আমাদের কাছে, আমরা আবার ভোট দেব। এই ঘটনা ঘটতে পারে না, এই ঘটনা ঘটবে না বাংলার মাটি। প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লাইক করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর আশা করব ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এই রকম ধরনের নিত্য রোজ আপডেট পাওয়ার জন্য, বাংলাদেশের নিউজের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।